গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি যেমন বলেছিলাম, আড্ডা উইথ শ্রেয়া আমাদের নতুন পডকাস্ট শো, যেটা ফেসবুকে লাইভ বলতে পারিস, অসুবিধা নেই, লাইভে সব চলে, ঠিক আছে, অসুবিধা নেই। তো সেরকমই আজকে ফার্স্ট ডে, যেহেতু 1 ঘন্টা একটু লেটেই আমরা চলছি। তো আজকের আমাদের গেস্ট, আমার যে রিসেন্টলি র্যাম্প শোটা হলো তার যে সেকেন্ড রানার আপ, এই যে আমাদের পাশেই বসে আছে নিজুম মিষ্টি ব্যানার্জি। নমস্কার, আমি মিষ্টি ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াদি এবং সায়নিদিকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। একটু আমি লেট করে ফেলেছি, আমারই আসলে ভুল, তাই জন্য লাইভটা একটু লেট হলো। আর ফার্স্ট ডেতে একটু তোমরা মানিয়ে নিও, এবার বাকিটা আড্ডা দিতেই কথা হবে। তো কিছুই বলার নেই, জাস্ট নতুন চালু করলাম আজকে ওকে দিয়ে। আমার একটা এটা স্বপ্ন ছিলই যে একটা নতুন পডকাস্ট চ্যানেল করব, তো তার জন্যই এটা করা। তো প্রথমবার ফার্স্ট ডে আমাদের, এটা এখানে এসে কেমন লাগছে বলো? খুবই ভালো। আমার বাড়ি থেকে লোকেশনটা একটু দূর, বাট ম্যানেজ করে নিয়েছি আমি, আর এসে খুবই মজা নেট করছি। লাগবে, নেট লাগবে। এরকম ভাবেই চলুক আমাদের, আর আমি শ্রেয়াদের পাশে সবসময় আছি এটাই বলবো, আর ভবিষ্যতেও থাকবো। আর আরো বড় জায়গায় যেন পৌঁছায় আমাদের ওমশ্রী স্টুডিও অ্যান্ড ফ্রিল্যান্সিং। আর চাইবো তোমরা সবাই সবার জায়গায় আরো উন্নত হও, আর আমার পাশে এইভাবেই থাকো। আচ্ছা, তো এইবার আমি একটা কথা বলি, আমার শোতে তুমি সেকেন্ড রানার আপ হয়েছো, তোমার কেমন লেগেছে, তোমার কি এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করো সবার সাথে। ফার্স্ট অফ অল, আমি একদমই বাজে ওয়ার্ক করি। তো জিৎ স্যারের থেকে আমি শিখেছিলাম কিভাবে কি করতে হয়, কিরম ভাবে টার্ন করতে হয়। আর আমি একটু কি বলতো, খুব একটু জল, মানে খুবই বক বক করি। তো সেদিকে ক্লাসে আমি প্রচুর ভাবে জিৎ স্যারকে জ্বালাতন করেছি, এটা শিখিয়ে দাও, ওটা বলে দাও। তো উনিও ধৈর্য ধরে আমাকে দেখিয়ে দিয়েছিলেন। প্লাস প্রথমত আমি সুযোগটা পাইনি, তারপরে শাইনিদিকে অনেকবার ধরেছি আমাকে নাও না নাও না। তো যাই হোক, শাইনি তারপরে আমি অনেকবার বলার পরে দেখছি পরের দিনই আমাকে বলছে যে ঠিক আছে চলে আয়। তো জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, আমি হয়তো ভেবেছিলাম যে এবার আমার লাখটা গেল। তো সেখান থেকে আমি সত্যি ভাবিনি আমি ওখানে সবাই যেভাবে ওয়ার্ক করছিল সেটা থেকে আমি আসলে হয়তো আমি কিছুই হবো না, কোনো পজিশনই পাবো না। আর যেদিন শোটা হয় সেদিনকে আমার প্রচুর জ্বর ছিল, মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এরম অবস্থা। আমি ওষুধ খেয়ে মা ভাবছে আমি কি করে করবো, আমি তো ভাবতে আমার নিজের এত জ্বর। আমি যে যখন কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড হয় তখন আমার রীতিমতো মাথা ঘুরছে, মনে হচ্ছে এই পড়ে যাবো এই পড়ে যাবো। তো যখন আমি স্টেজে যাচ্ছি, ওয়াক করছি বা যেটা হচ্ছে সেটা করছি, দেন এসেই আমি আবার বসে পড়ছি, মানে এতটাই আমার শরীরটা সেদিনকে টায়ার্ড ছিল, দুর্বল হয়ে গেছিলাম আর কি। তো সেখান থেকে যখন আমার নাম অ্যানাউন্স করা হয়, আমার খুব মানে এতটাই ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর তখন আমি সেই মুহূর্তে দেখেছিলাম আমার স্টেজে দাঁড়িয়ে যে যেই মানুষটাকে আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমার মা। তখন আমি দেখছি যখন আমার নামটা অ্যানাউন্স করা হয় আমার মা তখন দেখছি কাঁদছে। সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। চাইবো ভবিষ্যতে এইভাবেই মা পাশে থাকুক, আর দিদিরাও পাশে থাকুক। দিদিরা পাশে থাকলে নিশ্চয়ই আমিও একদিন সফল হব, আর তোমাদের ভালোবাসা তো আছে। তো আমরা তো শুনেই নিলাম নিজুম মানে আমাদের মিষ্টি যেটা বললো। তো ওর কাছে আমার আরো একটা প্রশ্ন, যে তুমি এই ইন্ডাস্ট্রিতে ক বছর হয়েছে আচ্ছা? অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিং প্রফেশনে অনেকদিন আছি, আমি ক্লাস 8 থেকে করছি, এখন আমি ফার্স্ট ইয়ার। তো অ্যাক্টিংটা অনেকদিনই আছে, বাট মডেলিংটা আমার রিসেন্ট স্টার্ট। রিসেন্ট স্টার্ট বলতে আমাদের স্পন্দন বলে একটি গ্রুপ আছে। তো উনি ওই হ্যালোউইন ফেস্টিভ্যাল করেন। তো সেখানেও আমাকে আরশি বলে একটা গ্রুপ আছে যিনি আমার সাথে খুবই ভালো বন্ডিং, মানে দিদির হাত ধরেই আমার বলতে পারো এই প্রফেশনে মানে মডেলিং প্রফেশনে আসা। তো উনি আমাকে বলে যে তুই ওইখানে একবার ট্রাই করতে পারিস, যেতে পারিস। তো ওটা একটা কম্পিটিশন ছিল ওটাও। তো আমার এই দাঁত দুটো তোমরা দেখতেই পাচ্ছ, যেটার জন্য আর কি আমার মনে হয় আমি এই দুটো দাঁত আমার আছে বলেই আমি ইউনিক, সেটার জন্যই হয়তো আমার সবাই নজরটা আমার দিকে আসে। তো আমি প্রথম সাজিয়েছি নাক উঁচু একটা শাকচুন্নি, পুরো সাদা বিয়ের বেনারসি টেনারসি পরে এরকম। তো সেই লুকটা আমার খুবই পপুলার হয়, সেটা আমার নিউজ পেপারে বেরোয়, এই সময় বলে একটা নিউজ পেপার আছে সেটাই বেরোয়। প্লাস
অনলাইন মারফত, মানে প্রচুর ওই লুকটা আমার ভাইরাল হয়, সেটা থেকে আমার পরিচয় বাড়ে। দেন একটার পর একটা শুট করি, প্লাস জয়ন্ত দাশগুপ্ত মানে জেডি স্যার আমাদের সকলের প্রিয়, উনিও আছেন, ওনার বসন্ত উৎসবে যাই, ওনার বসন্ত উৎসবে আমি ভাইরাল মডেল হয়ে যাই। মানে আমি সেখানেও আশা করি, মানে সেখানে আমি যা হোক করে গেছি, কিছু মেকআপ আমি সত্যি বলতে করতে পারি না, আজকেও আমার মুখ দেখলে হয়তো বুঝতে পারছো। তুমি গেছিলাম, সেখানেও আমার প্রচুর ফটোগ্রাফার ফটো তুলেছিল, সেখান থেকে সেখানেও ভাইরাল মডেল হই। দেন ওনার লাইভে যাই, ওনার লাইভে যাওয়ার পরে সেখান থেকে কাজ, তো এইভাবেই আজকে সাইডের সাথে বলা ওনার থ্রুতেই আমার। আর এইভাবেই আশা করছি এগোতে থাকবো আমি। তো একটা কথা, আরো একটা প্রশ্ন, যে তোমার লাইফে ইন্সপিরেশন কেউ আছে, এমন কেউ ব্যক্তি? ইন্সপিরেশন অবভিয়াসলি আমার মা, কারণ আমি দেখেছি ছোটবেলা থেকে কিভাবে মানুষটা স্ট্রাগল করেছে। মা যদি না থাকতো, আমি কেন, আমার মনে হয় সব মানে সব ব্যক্তিরই মাই ইন্সপিরেশন হয়, কারণ আমরা প্রত্যেকে যেইটুকু কাজ করে থাকি বা যেই পর্যায়ে এসে থাকি সেটা মায়ের জন্যই। মায়েরা যদি আমাদের পৃথিবীর আলো না দেখাতো, আমাদের কার পরকে স্টেপ বাই স্টেপ না সাপোর্ট করতো, তাহলে আমরা কখনোই এই জায়গায় আসতাম না। তো অবশ্যই আমি চাইবো, আমার মাই আমার আইডল, তো আমার মায়ের মতো আমিও যেন একজন সফল পরবর্তীকালে জেনারেশন তৈরি করতে পারি এবং নিজের পায়ে দাঁড়াতে পারি, ওটাই চাইবো। আচ্ছা, আরো একটা প্রশ্ন তোমার কাছে, যে তোমার লাইফে ড্রিম বা ফিউচারে কিছু ভেবে রেখেছো? হ্যাঁ, অবভিয়াসলি আমার অ্যাকচুয়ালি মেইন ফোকাস অ্যাক্টিং। আমি অভিনেত্রী সফল হতে চাই, কারণ আমার হাইটটা যেহেতু শর্ট, তো সেই দিক থেকে আমি রানওয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে লাভ নেই, কারণ আমি কোনোদিনই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো সেই কারণে অ্যাক্টিং এর দিকেই ফোকাস আছে, ইচ্ছে তো আছে আপাতত অ্যাক্ট্রেস হওয়ার, তো সেই দিকেই এখন এগোচ্ছি। তোমার লাইফে এমন কোনো স্পেশাল মুহূর্ত বা স্পেশাল কোনো ডেট যেটা আমাদের সাথে তুমি শেয়ার করতে চাও? হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমি প্রথমবার যখন মেদিনীপুরে উইনার হই, সেটা আমার লাইফে সব থেকে বড় শো ছিল। মানে প্রথমবার আমি অত বড় মঞ্চে, আমি উইদাউট গ্রুমিং, আমি জানি না কিভাবে ওয়ার্ক হবে, কি কোয়েশ্চেন আনসার আসবে, কি ইন্ট্রোডাকশন হবে, কিচ্ছু জানতাম না। আমার লোকেশনের পুরো কতটা দূর, মানে আমি থাকি হাওড়া, আর সেখানে মেদিনীপুর অনেকটাই দূর। তো সেখানে গিয়ে যে আমি উইনার হব, সেটা আমি একদমই আশা করিনি। তো যখন সেই মুহূর্তে আমার নামটা অ্যানাউন্স হয়, তখন আমার খুবই ভালো লেগেছিল। তো সেটাই আমার লাইফে স্পেশাল মোমেন্ট, সেটা আমার কাছে খুব মেমোরেবল। তো এটাই আমার লাইফে যদি বলা হয় স্পেশাল ডেট বা মুহূর্ত, সেটাই। তো এখন কে কে দেখছে, একটু কমেন্টটা পড়া যাক। আপাতত শো করছে না, তুমিও তোমার লাইফটা শেয়ার করতে পারো, কিন্তু অসুবিধা নেই। আচ্ছা, শুধু ওখান থেকে বল, অসুবিধা নেই। এখানে আমার কাছে শো করছে না কমেন্টটা। কে? আচ্ছা, কাকিমা দেখছে। আমার আমার দিদি হয় ওটা। কে কি কমেন্ট করছে একটু ওখান থেকে বল, কারণ আমার কাছে শো করছে না। সাউন্ড ঠিকঠাক আছে? ও শেয়ারটা করে নি, অসুবিধা নেই। কথা বলছি আমরা, কারণ এখন অনেক দর্শক আসা বাকি আছে। আমরা এখনই শেষ করছি না লাইভটা, এখনো 30 মিনিট আছি আমরা, নো প্রবলেম। তো বলো, তোমার আরো কিছু বলার থাকলে বলতে পারো, আমাদের দর্শক যারা দেখছে। আর
কি বলবো, তোমাদের ভালোবাসাটা ছাড়া কখনো এগোনো সম্ভব না। তোমরা এইভাবে সাপোর্ট করো। আর কাকিমা মানে সায়নিধির মা, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্যই সায়নিধিকে আমি পেয়েছি। আর খুবই ভালো কিউট একটা দিদি। শ্রেয়াদির সাথে তো আমার সেভাবে কথা হয়নি, খুব কম, কিন্তু সায়নিধির সাথে মোটামুটি হয়েছিল। তো সায়নিধি আমাদের ক্যামেরার পিছনে আছে, উনি সামনে আসছেন না, হয়তো পরে আসবে। তো খুবই ভালো মানুষ, খুবই সাপোর্টিভ, মানুষকে খুব সাহায্য করে। তো এত সুন্দর একটা মানুষকে তৈরি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তো বাকি কাউকে চিনি না, তো আমি বাকিদের কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা সত্যি কথা, হয়তো শোটা অর্গানাইজ করেছি আমি, বাট 90% কাজ আমার বোন, মানে আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তো পরে, আমার বোন সায়নী অ্যাকচুয়ালি সবার সাথে কোঅপারেটিভ করে কাজকর্ম করা সব ওই করেছে। আমি সব জায়গাতে ছিলাম না, সেটা হয়তো নিজমও বলতে পারবে, কারণ ওর সাথে আমার বেশিক্ষণে এলাম না, আমার শোটেও আমাকেই চিনতো না। না না, চিনতাম, বাট মানে সেভাবে কথা বুঝাতো না। কারণ প্রথমত যখন ফার্স্ট গ্রুমিং ক্লাস হয় সেদিনকে আমি সায়নিধিকেই দেখেছিলাম ফার্স্ট। এবার দেখলাম সায়নির সাথে তুমি ঘুরছো, এবার তখন আর জানতাম না আসল ওনারটা তুমি বা তোমার সাথে নিয়েছি। আমি তখনও জানতাম যে সায়নিধি আর কি অ্যারেঞ্জ করেছে শোটা, সেটাই। আমি তখনও জানতাম না কে ওনার, সেটা আমার একটা মিস্টেক ছিল। অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে ব্যাপার, আসলে আমিও একটু অন্য কাজে ছিলাম, তো সেইভাবে আমি আমাদের যে গ্রুমিং ক্লাস হচ্ছে সেখানেও এইভাবে অ্যাটেন্ড করতে পারিনি, অনেক লেট করে গেছি। তো আর আমি আর সায়নী ইন্ডাস্ট্রিতে এমনই একটা মানুষ হয়ে গেছি, আমাদের পরিচয়টা এখন এমনই, কে কার বোন বা কে কার দিদি সেটা বলা খুব মুশকিল আমাদের। তো ওই জন্য নিজুমা সেটা বুঝতে পারেনি। তো যাই হোক, তুমি অংশী স্টুডিওর ব্যাপারে কিছু বলো। সবাইকে আমি বলবো, এটা আমার লাইফে মানে প্রত্যেকেরই বেস কখনো ভুলে যাওয়া উচিত না। এটা আমার লাইফের বেস। তো হয়তো পরে আমি আরো জায়গায় যাব, হয়তো করবো, কিন্তু যেই বেস আমাকে শিখিয়েছে সেই বেসের পাশে আমি সবসময় আছি। মানে ওমশ্রী ফ্রিল্যান্স স্টুডিও যখনই আমায় ডাকবে আমি আছি। আজকেও দিদি আমাকে কালকে ফোন করলে, বোধহয় কালকে ফোন করে বললে সাথে হ্যাঁ আমি আসবো। মানে এরকম না যে আমি কি কোন একটা পজিশন পেয়ে গেছি, বা আমি যদি ঠাকুরের আশীর্বাদে পরে যদি বড় জায়গায়ও যাই, তখনও যে দুজনের মধ্যে আমাকে যেই ডাকবে আমি তখনই সেখানে যাব। তো আমি চাইবো আরো বড় জায়গায় যাক, যাতে সবাই এক ডাকে চেনে, এই দুটো মানুষকে এক ডাকে চেনে, আর এদের প্রোডাকশন আরো দূর যাক, এটাই চাইবো। অ্যাকচুয়ালি নিঝুমকে ডাকার আগে কালকেই হঠাৎ করে আমার মাথায় এটা আসে। অ্যাকচুয়ালি আসছিল আমার শো এর পরের দিন থেকে যে এবার নতুন কিছু একটা প্রজেক্ট আনা যাক। তো হঠাৎ করেই আমার মাথায় আসে যে একটা টক শো বা পডকাস্ট চ্যানেল নিজেই একটা ক্রিয়েট করি না। প্রথমেই বলবো সবাইকে, যারা যারা লাইভ দেখছো, যে আমি কারোর কপি করছি না, এটা একদমই না। আমি কারোর কপি করতেও চাই না, আমি সম্পূর্ণ আলাদাভাবে চেষ্টা করছি নিজের মতো করে। এটা আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা কেউই জানে না, কারণ খুব একটা বেশি ফলোয়ার্স সেখানে নেই। একমাত্র পেছনে যে ব্যক্তি বসে আছে, মানুষ সাপোর্ট করে, একদম যে ব্যক্তি বসে আছে একমাত্র ওই জানে। তো আমাদের চিন্তাধারাটা অন্য কিছুই ছিল। তো হঠাৎ করেই কালকে ডিসাইড করলাম যে একটা চ্যানেল খুলেই ফেরি, লাইভ আসি একটা। তো প্রথমেই আমি নিজুমকে চুজ করলাম যে না, ওকে আগে ডাকি। এরপর আরো অনেকেই আছে লিস্টে পরপর, মানে যা চালু করলাম আছে, তার আগে থেকে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করা আরম্ভ করে দিয়েছে। কালকেই আমার পোস্টারটা রিলিজ করেছে, ফেসবুকে দিয়েছিলাম, ইনবক্সে এখন থেকেই বলে দিয়েছে আমি কিন্তু আসবো, মানে এখন থেকেই চলছে, জাস্ট আজকেই আমাদের প্রথম দিন। তো একটাই কথা বলবো, এইটা নিয়ে কেউ ট্রোল করো না, আমি কারোর কপি করছি না, আমি সেরকম জায়গায় যেতেও পারবো না, আমি জাস্ট নিজের মতো করে করছি। তো যাই হোক, কফি আছে, কফি খেতে পারো। তো আর একটা কথা হচ্ছে, হ্যাঁ, নিজুমের মা কাকিমা এখানেই আছে। তো কাকিমা একটু প্লিজ আসো, এখানে প্লিজ একটু বসো, ঠিক আছে? তিনজনে আসছি তো। তো ওই যে নিজুম বলছিল কাকিমার কথা, ওর মায়ের কথা। তো আজকে আন্টি এসছে, আমার খুব ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে ও মাকে নিয়ে আসবে। তো আমি ওকে যখন ফোন করলাম তো বললো ওর মাকে নিয়ে আসছি। তো কাকিমা কিছু বলো। আমার মেয়েও যেমন মেয়ে, এরাও আমার মেয়ে। আমি চাইবো এরাও নিজের পায়ে দাঁড়াক, এদের উন্নতি হোক, এটাই আমি চাইবো।
আর নিজুম আমার শোতে সেকেন্ড রানার আপ হয়েছিল, উইনার হয়েছে। তো তুমি সেই ব্যাপারে কিছু বলো, তোমার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে, কেননা এটা ওর বাবার স্বপ্ন ছিল যে ও একটা বড় জায়গায় যাক। ও যে এই আশাটা পূরণ করতে পারছে, এটাই আমার সবথেকে বড় পাওনা। আর তোমার আমার মায়ের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যেন সেই লোকে মুখস্থ করে যেভাবে বলে। তুমি কি ঘরে প্র্যাকটিস করছো? যদি আমার কিছু জিজ্ঞাসা করে তুমি বলবে। আমি ওটা বলছি, বাট হ্যাঁ আমি খুবই লাকি আমার মায়ের মতো মা পেয়ে। কারণ যেইভাবে আমাকে সাপোর্ট করে সেটা সত্যি বলতে অন্য, তাই না? তো আমি নিজে যদি ঠিক থাকি তাহলে আমি যে প্রফেশনে যাই না কেন সেখানে কেউই আমাকে খারাপ বলতে পারবে না। তো যাই হোক, সেখান থেকে আমার মা আমার উপর ট্রাস্ট রেখেছে এবং আমার মা জানে যে আমার মেয়ে কোনোদিনই খারাপ কোনো পথ বেছে নেবে না, আমার শর্টকাট যে রাস্তা সেটা বাঁচবে না। আমি স্ট্রাগল করে আমার হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন যদি ঠাকুর চান ঠিকই সাকসেস পাবো। তো সেদিন হয়তো আমি মায়ের এই কষ্টটা হয়তো ভোলাতে পারবো। তো আমার মাকে পেয়ে সত্যি আমি খুব লাকি মনে করি। তো এটাই হচ্ছে কথা। তো জানি প্রত্যেকটা মাই প্রত্যেকের মেয়ে বা ছেলে মানে সন্তান, তাদের জন্য প্রত্যেকেই নিজের প্রাণ উজাড় করে চেষ্টা করার, সেরকম আমার মাও করেছে। তো সেই দিক থেকে আমি মাকে পেয়ে খুবই, মানে আমার মায়ের মতো মানুষকে পেয়ে আমি খুবই প্রাউড ফিল করি। চাইবো সারা জীবন তার আশীর্বাদের হাত যেন মাথায় থাকে আর এইভাবে আমার সাপোর্ট করে যায়। ব্যাস এতটাই। কেঁদে ফেলবে না কিন্তু তুমি? আমি তো ভাবছি কেঁদে ফেলবে। আমার মা খুব আসলে ইমোশনাল, একটু কিছু নেই কেঁদে ফেলে, সেটা আমার ভালো হোক খারাপ হোক বা আমি কিছু ভালো বলি বা খারাপ বলি, তো সবকিছুতে একটু কেঁদে ফেলে। তো ওটা নিয়ে তোমরা কেউ এ করো না। তুমি এবার আমার ব্যাপারে একটু কিছু বলো। আচ্ছা, আন্টিকে আমার একটাই প্রশ্ন, যে নিজুমকে নিয়ে তোমার কি স্বপ্ন আছে আমাকে একটু বলো, শেয়ার করো আমাদের সাথে। আমার একটাই স্বপ্ন, ও নিজের পায়ে দাঁড়াক, আমি ওইটা দেখেই আনন্দিত হই। আর কিছুই না, ও নিজের পায়ে দাঁড়াক। ও যেরকমভাবে কষ্ট করে মানুষ হয়েছে, আমার একটাই আশা যে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জায়গাটাও তৈরি করে নিক। আমি সেটা না, জেনেই শান্তি। অ্যাকচুয়ালি আমি কিন্তু কষ্ট করিনি, কারণ আমি মনে করি আগে মনে হতো আমি খুব কষ্ট করছি, আমার ভাগ্য খুব খারাপ। বাট যত দিন যাচ্ছে, যখন আমি আরো মানুষজনকে দেখছি, তাদের দেখে মনে হয় যে আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে অনেক। কারণ আমি অনেককে দেখি যাদের সেভাবে দিনে ঠিক মতো খেতে পারে না, তাদের চাহিদা পূরণ না, কিন্তু আমি ছোটবেলা থেকে, হ্যাঁ আমার বাবা নেই ঠিকই, কিন্তু আমার মানে বাবা হারানোর যে অভাবটা সেটা আমি কখনো বুঝিনি। আমি এই 2025টা আমার কাছে, সরি 2026টা আমার কাছে খুবই লাকি, আবার খুবই খারাপ। কারণ আমার জীবনের সব থেকে প্রিয় দুটো মানুষকে এই বছরেই চলে যেতে হয়। কিন্তু এই বছরে আমি আবার আমার লাইফে অনেকটাই সাকসেস পেয়েছি, সেই কারণে অনেক পরিচিতি পেয়েছি, অনেক মানুষের সাথে আলাপ হয়েছে। প্লাস এই বছরে আমি দুটো শোতে, একটাতে উইনার একটাতে সেকেন্ড রানার আপ হই, সিরিয়ালে ঠিকঠাকভাবে কাজ করি। তো সেই দিক থেকে আমার কাজের দিক থেকে আমার ভালো মানে বছরটা ভালো। বাট যখন যাদের জন্য এতটা পথ আসতে পেরেছি তারা যদি দেখতে পারতো আমার সাকসেসটা, তাহলে আমার মনে বেশি ভালো হতো। তো হয়তো ওপর থেকে সেই দুটো মানুষ আমাকে দেখবে, আর সেই দুটো মানুষ আসলে আমার মামা হয়, যাদের জন্য আমার বড় হয়ে ওঠা। আর তারা এমন ভাবেই আমায় দেখতো যে আমি তাদেরকে কখনো মামা ভাবতামই না। আমার ছোট মামা হচ্ছে আমার বাবা। আজকে আমি যে জামাটা পরেছি তারই দেওয়া। এই জামাটা আমার খুবই প্রিয়। এই জামাটা যেদিনকে আমি পরি ফার্স্ট, সেদিন আমার একটা শুট ছিল। আর আমার মামা, মানে ছোট মামা যে আমার বাবা, সে এতটাই সাপোর্টিভ, আমাকে চুল বেঁধে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া, মেকআপ করে দেওয়া, কার সাথে কি পরলে ভালো লাগবে সেই সমস্তটা ডিসাইড করতো। যেদিনকে সে আর কি মারা যান রাতে, সেই দিনকে আমি ড্রেসটা পরি। সেই ড্রেসটা পরে সে আমাকে এমনকি চুলটা কার্লও করে দেয়। তো আমি যখন এই ড্রেসটা পরি না, আমার মানে আজকে আমি কতটা ইমোশনাল হয়ে পড়ছি, আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করে রেখেছি। তো সেই মানুষটা যেভাবে আমাকে সাপোর্ট করতো, আশপাশের লোক থেকে অনেক কথা বলতো যে এই বয়স থেকে এইসব পড়াচ্ছিস, মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা অনেকবার যখনই আমাকে কোনো দোষ করতাম, বকতে আসতো, সেই মানুষগুলোই আটকাতো। কিন্তু তাদেরকে আজকে আমি হারিয়ে ফেলেছি। হয়তো তারা ওপর থেকে দেখছে আমি যেন তাদের নামটা
প্রাউড করে আরো সকলকে বলতে পারি এরম কাজ করি, এটাই চাই। এবার বাকিটা দেখা যাবে। নিঝুম যেটা এতক্ষণ বললো, আন্টি বসতে পারো, অসুবিধা নেই। তো নিঝুম যেটা এতক্ষণ বললো, হ্যাঁ লাইফে স্ট্রাগল সবাইকেই করতে হয়, স্ট্রাগল না করলে জীবনে সেই নিজেদের লক্ষ্যে পৌঁছানো যায় না, তাই তো? তা হ্যাঁ, আমিও স্ট্রাগল করছি, কারণ আমিও খুব বেশি দিন এই ইন্ডাস্ট্রিতে নয়, জাস্ট 1 বছর হয়েছে। আর এই একটা বছরে আমি আমার স্টুডিও ওপেন করেছি, ওপেন বলতে অনলাইনেই চলছে। আর আমি যেটা করেছি সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। আমি জানি না সায়নীকে শুনতে হচ্ছে কিনা, তবে রিসেন্টলি আমাদের র্যাম্প শোটা হওয়ার পর অনেক ট্রোলিং, অনেক রকমের কথা। কারণ আমি একটা বছরে জাস্ট আমাদের মার্চ মাসে বসন্ত উৎসব করি, এবং আমাদের জুন মাসে, এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমাদের সেকেন্ড 1 বছরের মধ্যে র্যাম্প শোটা করি, ট্রেডিশনাল র্যাম্প শো। সেখানে নিঝুম আমাদের ইউনিয়নের সেকেন্ড রানার আপ ছিল, হলো। তো হ্যাঁ, এটা নিয়ে ইন্ডাস্ট্রিতে সবাইকে অনেক কিছু বলছে আমাকে নিয়ে, আমি জানি। বাট একটা কথা বলবো, আমি কোনোদিনও কিন্তু কারো খারাপ চাই না। আমি চাই এই ইন্ডাস্ট্রিতে যার যেটা কাজ, যে যেই প্রফেশনে আছো, সেটা মেকআপ আর্টিস্ট বলো, ফটোগ্রাফার বলো, বা কোনো অর্গানাইজার, তোমরা তোমাদের মতো কাজ করছো, আমি আমার মতো কাজ করছি। এখানে একটাই কথা, হ্যাঁ কাজ করতে গেলে একই প্রফেশনে শত্রু সবারই আছে, বাজে কথা সবাই বলবে, কিন্তু সেইটা মাথায় না নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই ছিল আমাদের সাফল্যের পথে এগিয়ে দেয়। তো এটাই হচ্ছে কথা। আর নিঝুমকে পেয়ে আজকে আমি অনেক খুশি। আমি ভাবতে পারিনি যে আজকে এই জিনিসটা আমি নামাতে পারবো। আর আমাদের ক্যামেরা পেছনে বসেই আছে, ও একটু সবার সাথে হাসে, দাঁত বেরিয়ে যায় 32 পাটি। ওর র্যাম্প শো এর দিন সায়নী পুরো হেসেই গড়াগড়ি, ওকে হাত দেখ সময় পাওয়াই যায়নি। তো অবভিয়াসলি তোকে পাওয়া যায় না ভাই, একদমই পাওয়া যায় না একদম। আমাদের অ্যাঙ্কার ম্যাডাম বলেছে শাওনীকে ডাকছি, কিন্তু শাওনী হাসতেই ব্যস্ত, শাওনীকে পাওয়া যায় না। তো যেটা বলছিলাম, আমি এই ইন্ডাস্ট্রিতে বেশি দিন নয়, তবে এটা আমার 3rd কাজ, যেটা আমি শুরু করলাম আজ থেকে, একটা পডকাস্ট শো নামাবো। যদি তোমাদের এটা সাপোর্ট থাকে তাহলে এটা আমি আরো এগিয়ে নিয়ে যাব। এবং ভালো কাছে সবাই সাপোর্ট করে, তো এটাই ব্যাপার। আর আজকে আমার ফার্স্ট ডে, আমি দুম করেই ডিসিশন নিই, এটা আমার আগে থেকে ভাবনা চিন্তা ছিল না, আমার মাথায় চলছিল। আর আমি কালকেই নিঝুমকে ফোন করেছিলাম, দেখলাম ও ফ্রি আছে, আজকে আমিও ফ্রি আছি। অ্যাকচুয়ালি আমি ফ্রি সবসময় থাকি না, আমার নিজেরও ব্যবসা আছে। আজকে স্যাটারডে সানডে আমারও চাপ থাকে, বাট 1 ঘন্টা ওর জন্য বের করে নেওয়া যায়, যখন ও অত দূর থেকে আসছে। ওর বাড়ি এখানে না, ওর বাড়ি হাওড়া শিবপুর, নবান্নর কাছে। নবান্নর কাছে? আচ্ছা, নবান্নর কাছে আমারও পিসির বাড়ি, হয়তো আমার পিসিও লাইভটা দেখছে, তো হয়তো তাহলে চেনা পরিচিত থাকতে পারে। আমারও পিসি মানে নবান্নর একদম পেছনে। আচ্ছা, আমার বাড়ি একটু মন্দিরতলার সাইডটা। মন্দিরতলা অ্যাকচুয়ালি নবান্নর সামনে যে ভুরি বসে, হ্যাঁ, ওখানেই আমার পিসির বাড়ি। তো হয়তো পিসিও দেখছে, পিসিও খুশি হয়, পিসির জায়গাটি মেয়ে এসছে আজকে আমার এখানে লাইভে। তো এটাই বলবো যে একটাই কথা ভাই, কারোর ক্ষতি করে জীবনে সাফল্য পাওয়া যায় না। তুমি যদি কোনো মানুষের নাম, ভাই সেলফিটা পরে তোমাকে এমনি সুন্দর লাগছে, একদম তুলতে হবে না। আমাদের ক্যামেরা পেছনে আমাদের যে অ্যাম্বাসেডর ম্যাডাম আছেন আমার ব্র্যান্ডের, সেলফি তুলতে ব্যস্ত। তো একটাই কথা, কারোর ক্ষতি করে তো লাভ নেই, ক্ষতি করে লাইফে তুমি সাফল্য পাবে না। আমি যা শিখেছি, আমারও মেন্টর আছে ইন্ডাস্ট্রিতে, আমিও তাকে একদিন ডাকবো, নামটা এখন বললাম না, একটু সাসপেন্স থাক, হয়তো সায়নী বুঝে গেছে। তো আমি এখানে একটা প্রশ্ন নিঝুমকে করব, যে তুমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছো বললে কতদিন? 1 ইয়ার হয়েছে। তোমার মেন্টর কে আছে বা কেউ কি আছে? সত্যি বলতে আমি সেভাবে কাউকে করি না, আমি নিজে নিজে যা পারি করি, মানে মেন্টর সত্যি বলতে কেউই নেই। যেটা যখন মনে হয় আমি নিজেই নিজেকে মনে করি আমি নিজেই নিজের মেন্টর, কিন্তু অবশ্যই একজনকে রাখা প্রয়োজন, কারণ সব সময় তো আমরা সঠিক পথ চুজ করতে পারি না, তো সেখান থেকে অবশ্যই প্রয়োজন।
কিন্তু সত্যি বলতে আমি সেইভাবে সুযোগটা পাইনি, সেভাবে কাউকে পাইনি, চেনা পরিচিত যেহেতু সেভাবে কেউ নেই। তো মেন্টার সেভাবে কেউ নেই, কিন্তু এখন এই যে দিদিরা হয়ে গেছে, দিদিরাই আমার মেন্টার। যেখানে কাজে যাব এখন অ্যাকচুয়ালি আমি সেটাই করি। আমি সবসময় তো বুঝতে পারি না কোনটা রিয়েল কোনটা ফেক। তো আমি এই যে ধরো তোমাদের সাথে আলাপ হলো, তোমাদেরকে আমি আমার একবার যার সাথে কথা হয় আমি তাকে বিরক্ত করতে থাকি, মানে এমনি না, মানে কাজের যেহেতু যেটা বুঝতে না পারলে তাদেরকে জিজ্ঞাসা করি যে এটা কি আমি যাবো, এটা কি ঠিক জায়গা। তো এইভাবে চুজ করি, কারণ সবসময় সবটা আমিও তো অতটা এগোইনি যে আমি জানবো, কিন্তু অবশ্যই তোমরা আমার থেকে বড়, তোমরা আমার থেকে বেশি জানো। তো সেইখান থেকে তাই যাদের যাদের সাথে আলাপ হয় তারাই আমার মেন্টার হয়ে যায়, এরকম একটা ব্যাপার, মানে জিজ্ঞাসা করি আর কি, নইলে এমনি নিজেই নিজের যেটা মনে হয়, যেটা ঠিক মনে হয় করি। হ্যাঁ, খুব সুন্দর একটা উত্তর দিলে যে হ্যাঁ, নিজেই নিজের মেন্টর যদি আজকের দুনিয়াটা দাঁড়িয়ে না হোক তাহলে মানুষ চেনা খুব কঠিন আমি বলবো। কেন আজকে তুমি রাস্তাঘাটে বেরো বা যেখানেই বেরো, সেখানে যদি তুমি নিজের ওপর ভরসা রেখে না বেরো তাহলে বেরোতে পারবে না। আমার সাথে এরকমও হয়, মানে আমার একজন আছে, তার নাম বলছি না, সে আমি যা করি, মানে আমি যে ড্রেসটা পরবো, আমি যেরকম যে জায়গায় যাবো, মানে ধরো তোমার সাথে আমার আলাপ, তো সে তোমাকেও কন্ট্যাক্ট করবে, ঠিক আছে ভালো তুমি কাজ করো, আমার কোনো সমস্যা নেই। আমার বলতে যদি কেউ আমাকে দেখে সে ইন্সপায়ার হয়, সে যদি আমাকে দেখে কপি করে আমার স্টাইল, আমার কথাবার্তার ধরন, আমার খুবই ভালো লাগবে। কিন্তু সে যদি, মানে আমি তার কিন্তু কোনো ক্ষতি করিনি, উল্টা আমি তাকে বলি যে তুই এটা করতে পারিস, সেটা করতে পারিস, সেখানে সেই আমার নামে তার কাছে গিয়ে খারাপ কথা বলে, মিষ্টি এই বলেছে, মিষ্টি ওই করেছে, কেন করে আমি জানি না। তো এটা করার কারণে অনেকেই আমায় ভুল বোঝে। তো সেখান থেকে আমি চাইবো যে এগুলো না করাও যায়, তুমি সাপোর্ট করো না, তুমি কপি করছো করো, তুমি আমার কাজের জায়গায় যাচ্ছ যাও, আমার কোনো আপত্তি নেই, কারণ তুমিও চাইছো তুমিও লাইফে এগোতে, আমিও চাইছি, কিন্তু সেখান থেকে তুমি যদি এরকম আমার নামে বদনাম করো, যারা আমাকে ঠিকভাবে চেনে না তারা সেগুলোই বিশ্বাস করছে, তো তার থেকে আমারও প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় না সবসময় যদি মুখ বুঝে আমি এগুলো মেনে নিই তাহলে ক্ষতিটা আমার নিজেরই হবে। তো একটা টাইমের পর আমার মনে হয় তাকে সত্যিকারে বলা উচিত। তো এইটা আমি এই কারণেই বলছি যে তোমার পিছনে যারাই লাগবে সবসময় মুখ বুঝে মেনে নেবে না, মুখ বুঝে মেনে নিলে সে চেপে বসবে, সে তোমার ওই সেম জিনিস করতে থাকবে। তো একটা টাইমের পর যদি তাকে তুমি না বলো, সে সেই সুযোগটাই নেবে। পড়েই যাচ্ছে আমার কথা শুনে, ভাবছি এইটুকু মেয়ে এত জ্ঞান দেয়। না না, শাওনি আমাদের বরাবরই একটু দাঁত বের করাই পার্টি, ও যে কোনো ব্যাপারেই দাঁত বের করে। তো যাই হোক, আমরা কিছু কমেন্ট পড়ে নিই। আচ্ছা, আমার ফ্রেন্ড জিৎ ভট্টাচার্য আছি। হ্যাঁ ভাই, আমি জানি তুই অবশ্যই আমার যে কোনো প্রোগ্রামে থাকবি, আমি এক্সপেক্টও করি তুই থাকিস। তো আচ্ছা, তারপরে তনুশ্রী ভবানী, হ্যাঁ তোমাকে আমি চিনি। তো সায়নী সামনে আয়, অবশ্যই আর একটু সময় দাও, সায়নীকে আমি সামনে আনছি, কারণ ও এখন এই মুহূর্তে আবার পড়ে যাচ্ছিল, দাঁত বের করতেই ব্যস্ত, আর আমার বাড়িতে এসব খালি পড়েই যায়, আর কোনো কাজ নেই ওর। আচ্ছা, তনুশ্রী ভবানী আমাকে কমেন্ট করেছে, কাজ করে যা মন দিয়ে, লোকে অনেক কথাই বলবে, কারণ মানুষ মানুষের ভালো দেখতে পারে না, বাট তুই এগিয়ে যাও। একদমই ঠিক কথা, কিছু বলবে না একদমই এই কথাটাকে আমি সহমত, যে যারা তোমার ভালো চাইবে না, যারা কি অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হয়, আমাদের হোয়াটসঅ্যাপে অনেক কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, এটা আমি এখন নিজে রিয়েলাইজ করি, দেন আর কি বলছি, অনেক কন্ট্যাক্ট আছে, তারা স্ট্যাটাস সিন করবে, দেখবে, সমস্ত কিছু করবে, কিন্তু যখন তুমি ভালো কোনো কাজ করবে দেখবে সেটাকে কখনো লাইকও দেবে না, কোনো কংগ্রাচুলেশনস বা কিছু, মানে অ্যাকচুয়ালি তারা তো খুশি নয়, তারা দেখছে কি তোমাকে ওয়াচ করছে যে তুমি কি করছো, কিন্তু যেই দেখবে ভালো কাজ করছো ব্যাস অমনি তখন আর সাপোর্ট নেই। তো এটাই মনে হয় যে সব থেকে আমার মনে হয় যাদেরকে আমরা ক্লোজ ভাবি, যেরাই হয়তো আমাদের আপন লোক, বাট তারা আপন হয় না সবসময়। এটা ঠিক কথা। তুমি কমেন্টটা করেছো, আমার খুব ভালো লাগলো। তো অবশ্যই কাজটা আমি করে যাব, কারণ পেছনে ফিরে তাকালে হয়তো জীবনে সেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আর লোকে অনেক কথাই বলবে, সেটা গায়ে মেখে বসে থাকলে হয়তো আজকে এত ভালো জায়গায় আসতাম না। আমি আমার দিক থেকে বলবো, একটা বছরে 3খানা জিনিস নিয়ে এগিয়ে আসা, আচ্ছা আচ্ছা লোকও পারে না। হ্যাঁ, আমাদের শায়নী ম্যাডাম পেছন থেকে বলছে আরো হবে, অবশ্যই হবে। আমাদের নেক্সট শো আসছে, খুব তাড়াতাড়ি আসছে, সেটা নিয়ে প্ল্যানিং চলছে। সেটা যেটাই হোক না কেন আমি আছি, একদম ও আছে, অবশ্যই থাকবে, কেন থাকবে না। তো হ্যাঁ, প্ল্যানিং চলছে। আর কিছুদিন আগে আমার একজন দাদা এই ইন্ডাস্ট্রি আছেন,
উনি অনেক কিছু বলেছিলেন, শিখিয়েছিলেন শোয়ের ঠিক আগে। একটা তারা কথা বলেছিল, আমার এখনো মনে আছে, নানার নামটা এখন বলছি না, বলাটা উচিত না, কারোর পারমিশন না নিয়ে লাইভে নামটা না বলাটাই বেটার। একটা কথা সে বলেছিল যে সবসময় কাজ করতে গেলে মাথা গরম করলে চলবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তোর পেছনে কে কি বললো, তোকে নিয়ে কি কে বলছে, ওটা না যাচাই করে বা না জাস্টিফাই করে নিজের লক্ষ্যে তুই এগিয়ে যা, তুই একদিন বড় জায়গায় যাবি। তোর মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি। তো দাদা, তুমি দেখছো কিনা আমি জানি না, বা পরে হয়তো দেখবে। তুমি আজ সেই কথাটা বলেছিলে বলে আমি আমার শোটা ভালোভাবেই সাকসেসফুলি নামিয়েছি। হ্যাঁ, হয়তো অনেকেরই এনকোয়ারি যে এখনো কেন বং সিরিজ ভিডিও ডাউনি কেন। বং সিরিজ দেবে, কাল পরশুর মধ্যে আমাদের ভিডিও আসবে, এবং তার মধ্যে একটা ধামাকাদার ব্যাপার আছে যেটা আমাদের সায়নী ম্যাডামও জানে কিনা জানি না, গেস করো, তুমিও গেস করতে পারো। ধামাকাদার ব্যাপার আছে যেটা হয়তো ইন্ডাস্ট্রিতে এখনো অবধি আমি করালাম ওকে দিয়ে কাজটা। তো দেখা যাক, কাল পরশুর মধ্যে ভিডিও আসবে। ও আচ্ছা, সায়নী ম্যাডাম বুঝতে পেরেছে, সে লাইভে এসে বলে দিলে অসুবিধা নেই, বাট ওটা আমার মনে হয় সাসপেন্স রাখা ভালো, তাই তো নাকি? তো যাই হোক, আমার একটা বৌদি কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ বৌদি, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি, একদিন দেখা করো। ও আচ্ছা, সায়নী ম্যাডাম পেছন থেকে বসে বসে কমেন্ট করছে। হাই। হ্যালো, হাই ম্যাডাম। আচ্ছা, আর কেউ কি কমেন্ট করেছে তুই দেখে আমাকে বল, কারণ আমি কে? আচ্ছা, ওটা আমার দিদি হয়। আর সঞ্জনাদি, তুমি যে কাজে থেকেও লিখছো লাইফটা, খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, এই মানুষটার কথা বলে যখন মনে এলো, ইনি হচ্ছেন একজন মহান ব্যক্তি যাকে আমি প্রচুর জ্বালাই। মানে এমন হয়েছিল একদিন, আমি খুব মাথা গরম হয়ে যায় আমার অল্পতে, ঠিক আছে, তো উনি আমাকে নর্মালি ইয়ার করছিল, এত মাথা গরম হয়েছিল, এই কামড়ে দিয়েছে, এমন কামড়েছি রক্ত বার হয়ে গেছে, বেচারিকে ইনজেকশন নিতে হয়েছিল। তো যাই হোক, এরকম হয়তো আমি অন্য কারোর সাথে করলে, সে অবশ্য অন্য কারোর সাথে আমি করতাম না, তার সাথে সেরকম বন্ডিং বলে। তো সেইটার পরেও সে আমাকে বোন বোন করে আর নিজের বোনই ভাবে। তো খুবই ভালো লাগে, আর এইভাবেই পাশে থেকো, ব্যাস এতটাই। আর নিজের কাজে আরো এগিয়ে যাও। অবশ্যই থাকবে, কেন থাকবে না, আমি সবাইকেই ডাকবো। অ্যাকচুয়ালি আমার র্যাম্প শোটাতে এমনভাবেই তাড়াহুড়ো ছিল নামানোর জন্য, কারণ র্যাম্প শো এর আগে, হ্যাঁ স্পেশালি আমি একটা থ্যাঙ্কস এখনই জানাচ্ছি। এর আগে আমি আর সায়নী লাইভে এসেছিলাম, বাট আমাদের যে মেন আমাদের মাথার ওপর যে আছেন বাবা, ইন্ডাস্ট্রির বাবা, জেডিদা, তোমাকে থ্যাঙ্কস জানাতে আমি সত্যি ভুলে গেছিলাম। তুমি না থাকলে হয়তো সেই হলটা আমি পেতাম না, যে হলে আজকে আমার র্যাম্প শোটা হলো। তো জেডিদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি মানে ছিলে বলে, সেদিনকে হেল্প করেছিলে বলেই আজকে সেই র্যাম্প শোটা আমি নামাতে পেরেছি। আর হ্যাঁ, আমার র্যাম্প শোটা এমনভাবেই হয়েছে তাড়াহুড়োর মধ্যে, কারণ র্যাম্প শো এর জন্য আমি ডেট পাচ্ছিলাম না, কোনো হলই পাচ্ছিলাম না। তো সেই জন্য আমাকে অনেক বন্ধু বান্ধবও আছে মডেলিং লাইনে যারা আছে, অনেকেই বলেছে আমাকে কেন ডাকলে না। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রি, তো আমাকে কেন ডাকলে না। ঠিক আছে, ঠিক আছে, হতেই পারে। তো আমাকে বলেছিল যে কেন ডাকলে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তাদের উদ্দেশ্যেই বলছি, আমি না সেইভাবে সময় পাইনি, বা আমি সত্যি আমি নিজেও দেখেছি এটা খুবই হটকারিতার মধ্যে, যে কারণ 20 তারিখে আমি বিষয়টা ছিল, 20 তারিখে ছিল, 20-তে ছিল, আর তার ঠিক এক সপ্তাহ আগে মডেল নেওয়া হয়েছে। আর মডেল সিলেকশন হলো খুব তাড়াতাড়ি, যার জন্য আমি প্রথমে চান্স পাইনি, পরে কেউ একটা বাদ গেছে, তার জায়গায় আমি ঢুকেছিলাম। তো আমি নিজেও দেখেছি এটা, যে খুবই এটা হয়েছে। রাই বলতে তো দেখো, গেছিল বলে থ্যাংক ইউ সো মাচ, তুমি গেছিলে, না গেলে আমি পারতাম না। হয়তো নেক্সট টাইম হতো, বাট এই টাইমে তো সুযোগটা হারাতাম, একটা মনে হতো ইস হলো, আমি পারলাম না, ওই ব্যাপারটা থাকতো। আর হ্যাঁ, সত্যি বলতে হলটা আমি এর আগেও একটা করেছিলাম ওখানে, হলটার ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। মানে আমি যখন ফার্স্ট ঢুকি, আমি ভাবছি এই হলটা আমি কিছুদিন আগেই শো করে গেছি, এইটাই ওটা, মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল না, হলটা আলাদাই লাগছিল দেখতে, খুবই সুন্দর এসেছিল। আর আমি ভিডিওগুলো দেখছিলাম, ব্যাকগ্রাউন্ডে যেহেতু ওই কি বলো ওটাকে, আরে সেই হ্যাঁ প্রজেক্টর, ওটা লাগানো ছিল, ওটাও সুন্দর। মানে আমি অতটা কি বলতো, যেহেতু এর আগের বার হলটার নাম শুনে আমি ভেবেছিলাম যে নর্মাল,
মানে অত সুন্দর যে ডেকোরেশন হবে সেটা আমি ভাবিনি, দেখে আমার খুবই ভালো লেগেছিল ওটা। সঞ্জনা পাল লাভ ইউ বলেছে। লাভ ইউ টু। শ্রুতি চক্রবর্তী মিষ্টি খুব ভালো লাগছে তোকে। থ্যাংক ইউ দিদি। শ্রুতিদি হচ্ছে আমার ডান্স টিচার ছোটবেলার, যার হাত ধরে আর কি আমার নাচের জগতে আসা। খুবই সাপোর্টিভ। আমি না ছোটবেলায় জানো তো শ্রুতিদির ব্যাপারে অনেক মানে আমি খুব হিংসুটে। কি বলতো, আমার সাথে ধরো যার ভালো বন্ডিং সে যদি আমার জায়গায় অন্য কাউকে একটু বেশি প্যাম্পার করে বা তার সাথে বেশি বকবক করে আমি খুব জেলাস হয়ে যেতাম। তো দিদির ওখানে একটা স্টুডেন্ট ছিল, তো দিদি ওকে মানে আমাকেও যে জায়গায় ভালোবাসতো তাকেও ভালোবাসতো, কিন্তু আমার মনে তো কেন তুমি ওকে আদর করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেখান থেকে দিদির সাথে আমার খুবই ভালো বন্ডিং। অনেক বছর ধরে নাচ শিখেছি দিদির কাছে, আর এখন আমি যখনই প্রবলেম হয়, কিছু প্রয়োজন হয়, দিদিকে বলি। সেখান থেকে দিদি খুব সাপোর্ট করে, তো এইভাবেই পাশে থাকবো। আচ্ছা, তো তুমি তো আমার শোতে সেকেন্ড রানার আপ হয়েছো। হ্যাঁ এর আগে এমন কোনো শো বা এমন কোনো কাজে গেছো যেখানে তুমি উইনার হয়েছো? হ্যাঁ, আমি একটু আগেই তোমাদের বললাম যে ওই বেস্ট মুহূর্ত আমার জীবনে যেটা, সেটা ওই মেদিনীপুরের শোটাতে। মানে যে শোটা করার পর আমি জেডি স্যারের লাইভে গেছিলাম, তো ওটাই আমার ফার্স্ট টাইম। আর ওটা আমি মানে এবারে তো আমার তাও গ্রুম করা হয়েছে আমাকে, ওটা আমি কোনো গ্রুমিং ছিল না। আমি জানি না ওয়াক, আমি নর্মালি যারা অনেকেই ভাবছো যে এই ফিল্ডে আসবে নিউ কমার্স, তো তাদের একটাই বলি যে দেখো সবসময় তো আমাদের চেনা পরিচিত থাকে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজই করতে পারি, ইনস্টাগ্রাম আমাদের সবার ফোনে আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সবকিছু আছে। সেখান থেকে আমরা ভালো ভিডিও দেখবো, কাজ দেখবো। যদি তোমরা মেকআপ ইন্ডাস্ট্রিতে থাকো মেকআপ দেখবো, যদি তোমরা মডেলিং করতে চাও তো সেখানে ওয়ার্ক দেখবো, যদি তোমরা নর্মাল মডেলিং এর তো অনেক ভাগ থাকে, যেটা চাইছো সেটা দেখবো। তো আমি সেখান থেকে নর্মাল আমি সবাইকে দেখতাম, সে ভালো হাঁটুক খারাপ হাঁটুক, আমি চিনি না কাউকে, আমি সবার ওয়ার্ক দেখতাম। তো দেখে দেখে ওই নিজেই ঘরে প্র্যাকটিস করতাম। এরকম হয়েছে পড়ে গেছি ছাদে, তো ওরকম করতে করতে ব্যাস তারপরে যেটুকু করেছি সেখান থেকেই আর কি হয়ে গেছিলাম। তো সেটা মানে আমি সত্যি আশাই রাখিনি। আর সেই দিনটা আরো আমার কাছে স্পেশাল, কারণ তখন আমি এইচএস দিচ্ছি। এইচএস মানে কতটা বড় একটা জীবনের পরীক্ষা ভালো মতোই তোমরা বুঝতে পারছো। তো সেখান থেকে আমার শোয়ের ডেট ছিল 22 মার্চ, মানে সানডে ছিল। আমি তাই কনফার্ম করি যে আমি করবো। হঠাৎ করে সেখানে তখন যদি ইলেকশনের ব্যাপার ছিল, তো ডেটটা চেঞ্জ হয় 23rd হয়ে যায়, আর সেদিনটা আমার এক্সাম। এবার আমি কি করবো জানি না, আমি না বিশাল পরিমাণে কাঁদছি। আমি আর শোতে কি লুক করবো, কিরকম, ওখানে ক্রিয়েটিভ ব্যাপার ছিল, ক্রিয়েটিভ লুক করা যেত। আমার সমস্ত কিছু কেনা হয়ে গেছে, আমি কি করবো জানি না। আর একটা জিনিস কেনা মানে কতটা হিউজ অ্যামাউন্ট খরচ, আর আমাদের মতো মিডল ক্লাস যারা ফ্যামিলি থেকে বিলং করে তাদের পক্ষে এইসব শো করা মানে কতটা খরচ হয় সেটা সবাই জানে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো বুঝতে পারছিলাম না, খুবই কাজে। সবাই আমাকে বাড়িতে বোঝাচ্ছে যে ঠিক আছে হবে। তো সেখান থেকে আমাদের স্কুলের টিচার খুবই সাপোর্টিভ। সেদিনকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল বলে, আমার প্র্যাকটিক্যাল এক্সাম 3 ঘন্টা ছিল, কিন্তু আমি সেখানে এক্সাম দিয়েছি 8 ঘন্টা এক্সাম দিয়ে সেখান থেকে আমি বেরিয়ে স্কুল ইউনিফর্ম পরে হাওড়া গেছি। আমার বাড়ি থেকে মানে আমার স্কুল থেকে হাওড়া যেতে প্রায় 45 মিনিট লাগে। আমি সেখানে গেছি, গিয়ে সেখান থেকে ট্রেন ধরেছি, আমি কিচ্ছু খাইনি সারাদিন। সেখান থেকে আমি মেদিনীপুর গেছি, মেদিনীপুরে গিয়ে রেডি হয়ে দেন শো। তো আমি এক্সপেক্টই করিনি। একটা কথা আছে না যে তুমি লাইফে যত কষ্ট করবে দেখবে ঠিক তার ওই কি একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি আমি। তো মানে যাই হোক, কষ্ট করলে ঠিকই কেষ্ট মেলে, এরকম একটা ব্যাপার। তো হয়তো সেদিনকে আমি অতটা কষ্ট করেছিলাম বলেই হয়তো ঠাকুর দেখেছিল যে আমি এত কষ্ট করছি, তাই হয়তো করে দিয়েছিল। তো যাই হোক, সেই মুহূর্তটা আমার কাছে বেস্ট, আর আমি এক্সপেক্ট করিনি। তো আরো চেষ্টা করছি নিজের ভুলটাকে সংশোধন করে সঠিক পথ বেছে নেওয়ার বা সঠিকভাবে নিজেকে তৈরি করার। তো আমরা শুনেই নিলাম নিঝুম অনেকটা স্ট্রাগল করেই এর আগে একটা শোতে উইনার হয়েছিল। হ্যাঁ। তো ভালো লাগলো শুনে, আমি এটা জানতাম না। আর কিছুক্ষণ আগে সায়নী একটা কথা বলছিল যে নিঝুমকে আমরা সেকেন্ড রানার আপ হিসেবে পেয়েছি অন্য একজন কারো রিপ্লেসমেন্টে। আমি এমনই একজন অর্গানাইজার, আমি এইটুকুও জানি না। আমি নিজেই বলছি, কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি। তো পুরো দায়িত্বটাই সায়নীর ওপর ছিল। তো আমি আর বেশিক্ষণ এটা টানবো না, কারণ এরপর ওকেও বাড়ি ফিরতে হবে, আর আমারও অনেকটা কিছু কাজ আছে। তো আমি এর মাঝখানে সায়নী ম্যাডাম যেই ফোন ঘাটছে পেছনে বসে, প্লিজ সামনে আয়, ক্যামেরার সামনে। অনেকেই তোকে ডাকছে, খুঁজছে, চলে আয় সামনে।
আছে, ওইভাবে আস, কোনো অসুবিধা নেই। চুল অত অত হিরোইনের মতো না এন্ট্রি আনলেও হবে, কোনো ব্যাপার না। একটা গান চালিয়ে দেবো নাকি? একটা গান চালিয়ে দিই নাকি? হিরোইনের এন্ট্রি চলে আয়। বস 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 বস। আজকে বস। না না বস। বস। এর পরের দিন থেকে তোমরা দেখতে হবে তিনজনের জায়গা, মানে একদম। এক সাইডে শ্রেয়াদি থাকবে, এক সাইডে শাইনিদি থাকবে, আর মিডলে যে আসবে সে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো তাই তো উচিত হওয়ার নাকি? অবশ্যই। তো আমার মতে সেটাই আমি বলে দিচ্ছি ওদের হয়ে, যে পরের শোতে তোমরা দুজনকে একসাথে দেখতে পাবে। এবার কিভাবে ওরা করবে আমি জানি না, সেটা ওরা বুঝে নেবে। Announce করে দিল। এর পরের দিনে শোটে কি আছে সেটা এখন বলছি না, ওটা পোস্টার যাবে। But এই যে এতক্ষণে চলে এসেছে শ্রাবণী ম্যাডাম, কিছু বলুন। একটু বস। আমার এই দুটো মানুষকে নিয়ে কিছু বলার নেই। এই যে বলছিল না এতক্ষণ যে এমন অর্গানাইজার কিছু জানে না, কিন্তু ভাইটার কিছু কিছু কাজ ছিল যেগুলো ওকে ছাড়া হতো না, সেগুলো ও ছিল। হ্যাঁ জানি, আমরা করেছি, আমরা এমন কিছু কিছু কাজ করেছি যেগুলো ও জানে না এখনো। তো আমি একটা কথাই বলবো, নতুন শো আজকে থেকে নতুন শুরু, যেটা আমাদের মিষ্টি ম্যাডামকে নিয়ে শুরু হলো, তো এটা যেন কন্টিনিউ হয়। কি রে, কন্টিনিউ করবি তো? অবশ্যই, কেন কন্টিনিউ হবে না? এটা জাস্ট শুরু হলো। ঘুমিয়ে পড়বি না তো মাঝখানে? না না, এটা একটা নতুন জার্নি, আমি চেষ্টা করছি, তো অবশ্যই সেটা কন্টিনিউ থাকবে। একমাত্র তোমাদের সাপোর্ট থাকবে তবেই কিন্তু কন্টিনিউ হবে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, জাস্ট কাল পরশুর মধ্যে আমাদের আড্ডা উইথ শ্রেয়া এর নামে একটা ফেসবুকে পেজও ওপেন হচ্ছে, তো তোমরা সবাই ফলো করে দিও। পেজ ওপেন হচ্ছে এটা আমি জানতাম না, তো এটা রিভেঞ্জটা অফ ক্যামেরায় হবে। হ্যাঁ, আর এই লাইভটা অবশ্যই ইউটিউবে যাচ্ছে, লিংক শেয়ার করে দেওয়া হবে, দেখা যাবে এবার আর- তোমাদের রেসপন্স কেমন থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু ব্যাপার তো সারপ্রাইজ থাকা দরকার না, সমস্ত কিছু যদি কিন্তু এই ম্যাডাম তো অ্যানাউন্স করেই ছাড়ছে সবকিছু একদিনে, না না, আমি সব পুরো গোল মারছে। না, গোলমাল ওটা দেখো, যেখানে আমাদের দুজন মানুষই খুব কাছের, তো সেখানে আমরা চাইবো একসাথে ফ্রেন্ড থাকতে, যারা সবকিছুতে একসাথে থাকে, তো স্বাভাবিক চাইবো না, তো সেখান থেকে আমি বললাম আর কি। ঠিক আছে, চলো তোমরা তোমাদের শো কন্টিনিউ করো, আমি ক্যামেরার পিছনে যাই। না না, কন্টিনিউ তো করবোই, বাট সায়নদিকে আমার কিছু প্রশ্ন করার আছে। মানে ভাষাপুরি খুব দরকার ছিল। তো প্রশ্নটা এটাই, এর আগে আমরা লাইভ শোতে গেছি, জেরিডার লাইভ শোতেই গেছি, তো সেখানে তো ব্যক্তিগতভাবে ওর সাথে আমার কথা হয়নি। তো একটাই কথা বলছি যে এই যে ইন্ডাস্ট্রিতে আছিস, তোর মেন্টার কি আছে ভাই? তো কার হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলিস? প্রথম আশা আর মেন্টার দুটো আলাদা কথা। প্রথম এসেছিলাম আমি রিকের হাত ধরে, প্রথম মিউজিক অ্যালবাম আমার কাজ, সেটা কোনো না কোনো দিন আমাদের এই স্টুডিওর পেজ থেকে শেয়ার হবে। কিন্তু যদি মেন্টার ধরা হয়, তাহলে আমাদের শোয়েই ছিল সেই মানুষটা, গ্রুমার হিসেবে জিতগণ, আমার মেন্টার বিগত 2 বছর ধরে। ওই মানুষটাকে দেখেই আমি সাহস পেয়েছিলাম স্টেজে ওঠার, এবং ওই মানুষটা আমাকে বলেছিল যে চেষ্টা করো, পারবে। আমি প্রথম যখন শোয়ে যাই অ্যাজ এ রানওয়ে, তখন আমি প্রচন্ড ভয় খেয়েছিলাম যে কি হবে না হবে, আদৌ হাঁটতে পারবো কিনা, কিন্তু সেই মানুষটা আমাকে শিখিয়েছিল যে ভয় পেও না, সব পারবে, সব ভালো হবে। তো ওই মানুষটার হাত ধরেই আমার র্যাম্প শো করা, এবং মেন্টার যদি একদম মেন্টারই ধরা হয়, জিতগণ, আর কেউ না। আচ্ছা, আমাকে এই কোয়েশ্চেনটা করলো, এবার এনার মেন্টারটাকে একটু জিজ্ঞেস করা যাক। সত্যি কথা বলতে গেলে এই আমি অ্যাকচুয়ালি একজন ফটোগ্রাফার, অর্গানাইজার না। এখন রিসেন্টলি অর্গানাইজ করছি বলে অনেকে আমাকে অর্গানাইজার বলছে। আমার ফটোগ্রাফির প্রফেশনে একমাত্র আমার যদি কোনো মেন্টার থাকে, যাকে দেখে আমি ইন্সপিরেশন হয়ে লাইফে ফার্স্ট ক্যামেরা কিনেছিলাম, সে আমাদের ইন্ডাস্ট্রির কেউ নয়, সম্পূর্ণ বাইরের
বলতে গেলে তার সাথে এখন অবধি দেখা করার সুযোগ আমি পাইনি। তার ফটোগ্রাফির পেজটা আমি একটু দেখাতে বলতে বলবো, আরজু খুরানা বলে একটু সার্চ কর, আরজু ফটোগ্রাফি, ARJ। এই যে ইনো একজন ওমেন ফটোগ্রাফার, আমি দিদির কাছে অবধি এখনো পৌঁছাতে পারিনি। এই যে ব্রাইটনেস বাড়া, আমি দেখিয়ে দিচ্ছি, আরজু খুরানা ফটোগ্রাফি, এই যে এই মানুষটা। তো আমি এই যে, তো আমি এই মানুষটার দেখেই, উনি যেভাবে লেন্স নিয়ে একটা জলে নেমে একটা মাছের সঙ্গে তার লাইফস্টাইল, না মেসেজ তো যেভাবে আমি দেখেছি ওনার ফটোগ্রাফির, আমি জাস্ট ফিদা। সত্যি কথা বলতে, আমি যখন ফটোগ্রাফি পড়তাম তখন আমার লাইফে মেন্টার বলে কেউ থাকছিল না। আমি ফটোগ্রাফি পাস করে যখন 3rd ইয়ার দিই, তখন এই ম্যামকে আমি দেখি একমাত্র ইনস্টাগ্রামে। তখন থেকে আমার খুব ভালো লাগে। ম্যাম একজন ফিমেল ফটোগ্রাফার হয়েও এত সুন্দর সুন্দর তার ফটোগ্রাফি, আমি দেখাতে বলবো তো দেখা। তো এখনো অবধি ম্যামের সাথে দেখা করার সুযোগ আমার হয়নি। আমার খুব ইচ্ছা ম্যামের সাথে দেখা করার। আমি জানি না, ম্যামের ড্রেস এখন সেভাবে পাইনি। কখনো যদি সুযোগ পাই, এই ম্যামের সাথে আমি দেখা করব। ম্যামের ফটোগ্রাফি সত্যি খুব অসাধারণ। আরও আছে, ইনস্টাগ্রামে আছে প্রচুর ভিডিওগুলো, কোথায় এই যে এরকম লেন্স নিয়ে কাজ করা আমার অনেক দিনের স্বপ্ন, বাট আমি জানি না সেটা ফুলফিল করতে পারবো কি না। কারণ ম্যাম এই ইন্ডাস্ট্রির নয়, একদমই না। যেটা সায়ন্তিন ভাবছি জানি না, তুই বল এই ম্যাম কি এই ইন্ডাস্ট্রি হতে পারে? না, বাংলা ইন্ডাস্ট্রির মানুষ উনি না, উনি আই থিঙ্ক মুম্বাই ইন্ডাস্ট্রির। ইয়েস, আমি অ্যাকচুয়ালি দিল্লি ফটোগ্রাফিতে পড়াশোনা করেছি, মুম্বাই এখন অবধি যাওয়ার সুযোগ হয়নি। বাট যখন যাব, খুব শীঘ্রই যাব, এটা অনলাইন বলছি না, বাট আমি গেলেই ম্যামের সাথে দেখা করার চেষ্টা করব। কারণ আমি ওনারই একমাত্র মেন্টার, উনি আমার লাইফে। ফটোগ্রাফিতে যখন আমি আসি, তখন আমার ফটোগ্রাফি পড়াটা আমার শখিংয়ের জন্য, তখন মানে মাথায় আনিনি যে আমি একটা ক্যামেরা কিনবো এবং ফটোগ্রাফি করব। আজকে ইন্ডাস্ট্রিতে একটু হলেও আমাকে সবাই চেনে। আর আমার মেন্টার যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে ওই ম্যাম, আরজু খুরানা, আর কেউ না। চলো, বল, বাকি কিছু প্রশ্ন থাকলে করো। আর কিছু আমার কোয়েশ্চেন নেই, আমি পরে করবো। আচ্ছা, নিঝুমকে আমি একটাই কথা বলবো, তোমার যদি আমাকে কোনো প্রশ্ন করার থাকে, যে কোনো দুখানা বলতে পারো, অসুবিধা নেই। মানে কি প্রশ্ন করবো? প্রশ্ন কি প্রশ্ন করবো? কিছু প্রশ্ন এভাবে মাথায় আসছে না। আগে থেকে লিখে রাখলে ভালো হতো। কি বলবো, মানে আগে থেকে যদি ভেবে আসতাম যে কি প্রশ্ন না, করা যায়। তোমার মাথায় যদি দেখো, জেনারেল নলেজ অনেকেরই আসতে ইচ্ছা হয় যে একটা জিজ্ঞেস করি, হ্যাঁ, তাই ওই জন্য জিজ্ঞেস করলাম। তোমার যদি প্রশ্ন করার থাকে কিছু, বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তোমার এই ফটোগ্রাফির ইচ্ছেটা এলো কিভাবে? ফটোগ্রাফির ইচ্ছা, তাহলে এবার বলি। অ্যাকচুয়ালি আমি ফটোগ্রাফির ইচ্ছা এলো বলতে, আমার তো বাবা ব্যবসা করতো, এখনো করে। তো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল বাবার ব্যবসাটাই আবার নতুন করে বাড়ানোর। বাট একটা সময় আমি বাড়িতেই মোবাইল ফটোগ্রাফি করতাম, লাইফে ফার্স্ট, তখন 2021 করোনার সময়টায়। বাড়িতে যখন একদম বন্দি অবস্থা, তখন সময় কাটতো না, সবারই কাটতো না। তো তখন আমার কাছে একটা ফোন ছিল, ফোনটার নাম হচ্ছে স্যামসাং A17 সামথিং কিছু একটা। তো ওই ফোনটাতে আমি ফটোগ্রাফি করতাম। আমার তো আমাদের গাছের ব্যবসা, নার্সারি, তো প্রচুর বাড়িতে গাছ ছিল, এখনো আছে। তো
তো তখন আমি ফটোগ্রাফি করতাম এবং ওখান থেকে ভালো ভালো ফটোগ্রাফি আমার ইনস্টাগ্রামে ছাড়াও আছে এখন অব্দি। তো তখন থেকেই দেখলাম অনেক মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে, সেই ক্যাম্পেইনটাকে লাইক কমেন্ট শেয়ার করছে। তো ওই ফটোগ্রাফি করতে করতে একদিন ইচ্ছা হলো যে কেন না এটা নিয়ে পড়াশোনা করি বা এটা নিয়ে লাইফে কিছু করা যেতে পারে বা কেরিয়ার আছে। তো তখন আমি সার্চ করতে লাগলাম যে কিভাবে কি করা যেতে পারে। তো তারপরেই এই করতে করতে মোবাইল ফটোগ্রাফি করতে করতে একদিন আমি লাস্ট 1 বছর আগেই ওয়েস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি বলে একটা পেজ আছে, সেখানে আমি আমার ফটোগ্রাফি একটা এক্সিবিশন হয়, সেখানে আমি আমার ফটোগ্রাফি এক্সিবিশনে যাই। আমার ফটোগ্রাফি ছিল সেখানে। তো সেখানে আমি গেছিলাম, ওখানে অনেক ফটোগ্রাফার ছিল যারা মোবাইল ফটোগ্রাফি করেছে বা তাদের ফটো ওখানে এক্সিবিশন হয়েছে। তো আমার ভালো লাগলো আরো দেখে, আরো নিজের মধ্যে সেই উৎসাহটা বাড়লো যে না ফটোগ্রাফি নিয়ে করা যেতে পারে, career আছে। তো ওই করতে করতে ওখান থেকে উৎসাহ বাড়লো এবং ওখান থেকে ফটোগ্রাফিটা নিয়ে আরো উৎসাহ শুরু করলাম। আর কলকাতা ইন্ডাস্ট্রিতে আমার প্রথম আসা বসন্ত উৎসব দিয়ে, একটা বসন্ত উৎসবে আমি গেছিলাম, নামটা বলছি না। ওখান থেকে আস্তে আস্তে মানুষ আমাকে চিনলো, আরো উৎসাহ পেলাম যে না ফটোগ্রাফি করতেই পারি। তো ওখান থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আপাতত। আরো অনেক স্বপ্ন আছে, দেখা যাক কতটা কি ফুলফিল করতে পারি। নিশ্চয়ই পূরণ হবে। যদি নিজের লক্ষ্যে স্থির থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি সেটাকে পাওয়া থেকে আটকাতে পারে না। তো তুমিও নিশ্চয়ই তোমার লক্ষ্য স্থির রাখো, একদিন তুমিও তোমার জায়গায় ঠিক ফুলফিল হবে, তো এটাই বলবো। আর আমার আমারও সেম এইভাবেই। আমার মেনলি কিভাবে আমি নিজেই ইন্ডাস্ট্রি চাইলাম আমি নিজে যাই না। অ্যাকচুয়ালি আমার বলতে গেলে আমার ছোটবেলা থেকে, মানে অ্যাকচুয়ালি আমার বাবা থিয়েটার আর্টিস্ট ছিলেন। তো আমি ছোটবেলা থেকে যখন আমাকে জিজ্ঞাসা করতো বড় হয়ে কি হবি, আমি সবসময় বলতাম দেবের অ্যাক্ট্রেস হবো, দেবের বউ হবো। কিন্তু দেব বাবার থেকে কত বড়, যাই হোক হতে পারে। আমার দেবটা খুব ভালো লাগতো, এখনো লাগে। তো আমি সেটা থেকে খালি ওই কথাটাই বলে দিতাম। আর আমি আমার খাটটাকে বলে ভেঙে ফেললেই বাঁচতাম। ছোটবেলায় এত খাটে লাফিয়েছি যে খাটটা ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো সেখান থেকে আমার মামাকে নাচে ভর্তি করে, মানে ডান্স করি। তো সেখানে ডান্স করতে করতে আমার এক্সপ্রেশন খুব ভালো আসতো। তো এখনো সেই এক্সপ্রেশনের জন্য আমি প্রশংসা পাই। তো সেখান থেকে দেন মা ঠিক করে, যেহেতু সবাই বলতো, দেন একটা অডিশনে দিয়েছিলাম আমি। অডিশনটা দিতে প্রথম কথা ফেক জায়গাতে আমি প্রথম পড়ে গেছিলাম। সবাইকে এটাই বলবো যে তোমরা আগে শিওর হবে, যেখানেই কাজের জায়গায় যাবে আগে প্রোফাইল দেখবে, লোকের থেকে দেখবে, কমেন্টস দেখবে যে সেটা আদৌ রিয়েল কিনা, বা যেখানে ওরা কাজ করছে তাদেরকে কন্ট্যাক্ট করবে যে তুমি যে করেছো তুমি কি আদৌ প্লেসমেন্ট পেয়েছো, বা তোমার মনে হচ্ছে ঠিকঠাক বা শিখছো ঠিকঠাক। দেখো অনেক জায়গায় আছে যেখানে শেখায়, শুধু শেখায়, নট তোমাকে প্লেসমেন্ট দেবে। তো তোমাকে আগে ভালো করে জেনে নিতে হবে যে শেখাটা তুমি ঠিকভাবে শিখছো কিনা। কারণ দেখো আমাদের স্কুল কিন্তু আমাদের পড়া শেখায়, সেখান থেকে কিন্তু আমাদের স্কুল বলে না যে তোমাকে আমি চাকরির সুযোগ করে দেবো, তাই না? আমাদের সেরকম বুঝতে হবে, অ্যাক্টিং করি বা মডেলিং করি সেখানে আমাদেরকে জানতে হবে যে শেখার পর তারা রাস্তা দেখিয়ে দেবে কিনা, যে কোন রাস্তায় গেলে আমি কাজটা পাবো বা আমার জন্য কোন রাস্তাটা ঠিক। তো সেটাই বলবো, তোমরাও ভালো করে আগে যাচাই করবে, দেন কাজ করো, দেন সেখানে যাও। তো আমিও তখন অত জানতাম না ফোনের বিষয়ে, করোনার টাইম ছিল। সব জায়গায় যাই, সেখানে দেখো স্বাভাবিক আমরা যাই শিখি না কেন সেখানে একটা গুরু দক্ষিণা লাগে। আমরা নিশ্চয়ই কেউ আমাদেরকে ফ্রিতে কিছু শেখাবে না। আর এটা বেসিক হচ্ছে, তুমি যাই শেখো সেখানে তোমাকে একটা গুরুদক্ষিণা দিতে হবে। তো সেরকম অ্যাক্টিংটাও তো একটা শিক্ষা। তো সেখানেও আমাকে টাকা দিতে হয়েছে, তো অনেক কষ্ট করে মা টাকা দিত। দেন ওখানে আজ কাজ দেবো, কাল কাজ দেবো, তুমি খুব ভালো অ্যাক্টিং করছো বলতো, কিন্তু কাজ দিত না। ওরম করে অন্য জায়গায় পাঠায়, অন্য জায়গায় যাই, কিন্তু আজ পর্যন্ত কাজ পাইনি ওখান থেকে। তো দেন আমার টাকাটা করে নষ্ট হয়। কিন্তু হ্যাঁ, ওখান থেকে আমি শিখেছি, একটু হলেও শিখেছি। দেন শেখা থেকেই আমি অডিশন দিয়ে দিয়ে টুকটাক আপাতত কাজ পাচ্ছি। যদি ঠাকুর মুখ তুলে চাই হয়তো ঠিকঠাক কাজ পাবো পরবর্তীকালে। তো এটাই বলবো। আর সবাই এইভাবেই থাকো সবার পাশে, কারণ তোমরা পাশে না থাকলে আমরা কেউই কিছু করতে পারবো না। তোমরাও আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকবো, এটাই বলবো। তো ভালো লাগলো কথাটা শুনে। আর একটাই কথা বলবো, সবাই নিজেদের যে কোনো প্রফেশনে থাকো না কেন,
স্ট্রাগল না করলে নিজের লক্ষ্যে পৌঁছাতে কোনোদিনও পারবে না। আর একটা কথা আমি বলছি, আমি আমার ওপরেও তো সিনিয়র ছিল যখন আমি মানে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, উনি একটা কথা সবসময় বলতেন যে ফটোগ্রাফি এমন একটা প্রফেশন, এই প্রফেশনে তোমাকে কেউ টিট করে কথা বলবে না বা তোমার পেছনে কেউ কিছু বলবে না এরকম না, অনেকেই বলবে। বাট তার কাছে আমি একটা কথা শুনেছি, বা উনি একজন ফটোগ্রাফার ছিলেন, তো চেষ্টা করব একদিন লাইভে আনার, কারণ উনি এখানে থাকেন না। তো যাই হোক, উনি একটা কথা বলতেন, আমি যখন কলেজ পাস আউট করে বেরোই, যখন পড়াশোনা করতাম, আমি প্রথমেই অনলাইনেই পড়তাম, ম্যাম একটা কথা আমাকে বলেছিল, যেদিনটা লাস্ট ডে আমাদের ক্লাসে ছিল, আমি একটা কথা ম্যামের থেকে শুনেছিলাম যে ফটোগ্রাফি এমন একটা প্রফেশন, তুমি যদি সেটাকে সত্যি ভালোবেসে করো, লোকের ওই আমার পিঠ পিছে কে কি বলছো যদি ভেবে করো তাহলে পারবে না সেই জায়গায় যেতে। তুমি যদি ভালোবেসে করো, মন দিয়ে করো, তাহলে তুমি তোমার লক্ষ্যে একদিন পৌঁছাবে। আর সেখান থেকে তুমি একদিন বড় একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবে নিজেকে। তো আমি সেই লক্ষ্যেই আছি। তো আর কিছু আজকের মতো বলছি না, আমাদের এই এপিসোডটা এখানেই স্টপ হলো। নেক্সট আবার আসছি অন্য কাউকে নিয়ে। আর নিঝুমকে একটাই কথা বলবো, আজকের শোতে এসে তোমার এতক্ষণ ছিলে আমাদের সাথে আড্ডা দিলে, একটা ফিডব্যাক দিয়ে যাও, কেমন লাগলো? খুবই ভালো। কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে আমার, সেটা আমারই ফল্ট। আজ যদি মানে যেহেতু শোটায় আমি এসেছি সেকেন্ড রানার আপ হয়ে, তো সেই ক্রাউনটা মেবি আনলে বেটার লাগতো। আর একটা আলাদা একটা ভাইব আসতো ক্রাউনটা বেশ পরে বসতে, একদম একটা নিজেকে মনে হতো মডেল মডেল এরকম একটা ব্যাপার। তো সেটা একটু হয়ে গেছে। যাই হোক, পরে এই তো দেখো, ভুল না করে কোনোদিনই শিক্ষা পাবো না, তো ভুল থেকে মানুষ শেখে। তো সেখান থেকে পরের বার আমি এগুলো ঠিক করবো। আর খুবই 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 ভালো লেগেছে আমার এসে। এই শোটা সবাই তোমরা সাপোর্ট করো যাতে আরো বড় জায়গায় পৌঁছায়, এটাই চাইবো। আর এভাবে তুমি কন্টিনিউ করো। আর দুজনকেই বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য। একদম। তো নেক্সট আবার আসছি নেক্সট এপিসোড নিয়ে, একজন অন্য গেস্ট, অবশ্যই পোস্টার খুব তাড়াতাড়ি রিলিজ